মুহূর্তে নাদিয়ার কাছে। নাদিয়া। ধন্যবাদ মুন্নি। আন্তর্জাতিক অঙ্গনের খবরে সবাইকে স্বাগত। নিহত আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের ৩ স্ত্রী ও ২ মেয়েকে অবৈধভাবে পাকিস্তানে বসবাসের দায়ে ৪৫ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে ১০,০০০ রুপি জরিমানা করা হয়েছে। মার্কিন সেনাদের কমান্ডো হামলায় বিন লাদেন নিহত হওয়ার পর গত মে মাস থেকে এই ৫ নারী ইসলামাবাদের একটি বাড়িতে আটক রয়েছেন। গত ৩রা মাস থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়েছে বলে জানান তাদের আইনজীবী। সেই হিসেবে তাদের কারাদণ্ডের ৩০ দিন পার হয়েছে। আর ২ সপ্তাহ পর লাদেনের বিধবা স্ত্রীদের সন্তানসহ যার যার দেশে ফেরত পাঠানো হবে। লাদেনের ৩ স্ত্রীর ২জন সৌদি আরব আর ১জন ইয়েমেনের নাগরিক। আগামী ৮ই এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সঙ্গে দেখা করবেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করতে একদিনের ব্যক্তিগত সফরে ভারত যাচ্ছেন জারদারি। ২০০৫ সালের পর পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম ভারত সফর। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে মনমোহনের মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ গ্রহণ করেছেন জারদারি। যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে অ্যান্টিক পণ্যের বাজারে এখন শীর্ষে চীন। ইউরোপিয়ান ফাইন আর্ট ফাউন্ডেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রাচীন আর অমূল্য সব পণ্যের খোঁজে চীনের এই বাজারটিতে ক্রেতাদের ভিড় সবসময় লেগে আছে। দুর্লভ শিল্পকর্ম, প্রত্নবস্তু কিংবা প্রাচীন মুদ্রার সন্ধানে এখানে ঢু মারেন দেশের ভেতরের এবং বাইরের অ্যান্টিক প্রেমীরা। অবস্থা এমন দাঁড়িয়েছে যে দক্ষিণ পূর্ব বেইজিংয়ের বাজারটি এখন পরিচিত অ্যান্টিক সিটি হিসেবে। শুধু এই শহরেই রয়েছে এ ধরনের পণ্য ক্রয় বিক্রয়ের ১০০টি নিলামঘর। বেইজিং ও অন্য শহরগুলোতে এ ধরনের অনেক বাজার রয়েছে। নিলাম ঘরগুলো সহ এখানে অ্যান্টিক পণ্যের বিশাল এক শিল্প গড়ে উঠেছে। সত্যিকার অর্থে আপনি এখানেই অ্যান্টিক পণ্য খুঁজে পাবেন। ইউরোপিয়ান ফাইন আর্ট ফাউন্ডেশনের এক প্রতিবেদন বলছে বিশ্বের অ্যান্টিক পণ্যের বাজারে চীনের অংশীদারিত্ব ২২ ভাগ থেকে বেড়ে ৩০ ভাগ হয়েছে। শেয়ার বাজারের কঠিন নিয়মকানুনের কারণে দেশটির মধ্যবিত্তরা ক্রমশ এই বাজারের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নকল পণ্যের সংখ্যাও। ১৯৮০ সাল থেকে শুরু করে এই অ্যান্টিক পণ্যের বাজারটি ৩০ বছর পার করেছে। শুরুর দিকে এখানকার ৭০ থেকে ৮০ ভাগ পণ্যই ছিল নির্ভেজাল, কিন্তু এখন ঠিক উল্টো ঘটনাই ঘটছে। শুধু চীনেই নয়, সারা বিশ্বেই গত ১ বছরে অ্যান্টিক পণ্যের বাজারের আকার ৭ ভাগ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭৪ বিলিয়ন মার্কিন ডলারে। ফয়সাল শোভন, মাছরাঙা, নিউজ ডেস্ক। চলতি মাসের মাঝামাঝিতে উপগ্রহ উৎক্ষেপণের আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতৃবৃন্দ। সম্ভবত নতুন নেতা কিম জং উনের ক্ষমতা সংহত করতেই এ বৈঠক হতে যাচ্ছে। দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে ১১ এপ্রিল এই বৈঠক হতে পারে। উত্তর কোরিয়া ১২ থেকে ১৬ এপ্রিলের মাঝে কোনো এক সময় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করার ঘোষণা দিয়েছে। বলা হচ্ছে দেশটির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি কিম ইল সুং এর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ কর্মসূচি। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ধারণা উপগ্রহ উৎক্ষেপণের আড়ালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে উত্তর কোরিয়া। পয়লা এপ্রিল যুক্তরাষ্ট্রে হয়ে গেল কান্ট্রি মিউজিকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান একাডেমি অফ কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে বছরের সেরা গায়িকার পুরস্কার জিতে নেন মিরান্ডা ল্যাম্বার্ট, আর সেরা গায়কের পুরস্কার পান ব্ল্যাক শেলটন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের শুরুতেই গান গেয়ে দর্শকদের মন মাতান কেরি আন্ডারউড। রেবা ম্যাকটায়ার এবং ব্ল্যাক শেলটনের উপস্থাপনার মাঝে আবারও দর্শকদের চাঙ্গা করে তোলেন শেলটনই তার ড্রিঙ্ক অন ইট গানের মধ্য দিয়ে। সেরা অ্যালবামের নাম জানার জন্য যখন অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা উন্মুখ, তখনই নাম আসে মিরান্ডা ল্যাম্বার্টের। জেসন অ্যালডেনের ফ্লাইওভার স্টেটস গানের পর বছরের সেরা গান ডোন্ট ইউ ওয়ান্ট টু স্টের জন্য পুরস্কার জিতে নেন জেসন অ্যালডেন এবং কেলি ক্লার্কসন। অনুষ্ঠানে বছরের নতুন গায়কের পুরস্কার আসে স্কটি ম্যাককেরির হাতে। বিভিন্ন পুরস্কার আর গানে অনুষ্ঠান যখন জমে উঠেছে, তখনই নাম ঘোষণা করা হয় বছরের সেরা গায়িকার। নাম মিরান্ডা ল্যাম্বার্ট। আর বছরের সেরা কান্ট্রি গায়কের পুরস্কার পান ব্ল্যাক শেলটন। খালিদ বিন আনিস,
মাছরাঙা নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো আন্তর্জাতিক সংবাদ। ফিরবো খেলাধুলার খবর নিয়ে। ধন্যবাদ সবাইকে। দেখো মা, পিঁপড়া কত বুদ্ধিমান, সবাই এক সারিতে যায়। যাও, মানুষের কত বেশি বুদ্ধি। তাহলে বাবা কেন কালকে? তাহলে মা, বাবা সহ সব গাড়ি কেন সারি বেঁধে যায় না? আসুন আমরা সবাই ট্রাফিক আইন মেনে চলি। সব কিছু ভাঙাচোরা, এখন খেলবো কি করে? এসে গেল ট্যাং, মজাদার স্বাদ, ভিটামিন এ, সি আর আয়রনের সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। পরিবারের পরিচ্ছন্নতা কে না চায়? সব ধরনের সব রঙের কাপড় ঝকমকে করে কাচতে কেয়া লেমনের জুড়ি নেই। কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার। আমার পরিবারের পরিচ্ছন্নতা আমি ছেড়ে দিয়েছি কেয়া লেমনের উপর। যে কোনো কাপড় সাদা কে রঙিন, ঝকমকে উজ্জ্বল সারাদিন প্রতিদিন। কেয়া লেমন ডিটারজেন্ট পাউডার। ভিট হেয়ার রিমুভাল ক্রিম ডাবল ময়শ্চারাইজারের সাথে, স্বাভাবিক, শুষ্ক ও সেনসিটিভ স্কিনের জন্য, যা দেয় স্মুথ ও গ্লোয়িং স্কিন মাত্র 3 মিনিটে। তাই রেজারকে গুড বাই। ভিট, সৌন্দর্যের অনুভূতি। তালুকদার গ্রুপ নিবেদিত ধারাবাহিক নাটক স্কুল। তালুকদার গ্রুপ নিবেদিত ধারাবাহিক নাটক স্কুল দেখবেন আজ বাংলাদেশ সময় রাত 9টা 30 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 10টা 30 মিনিটে। নিবেদক তালুকদার গ্রুপ। একটা চকচকে ভাব ফেসের মধ্যে চলে আসে, শুধু মুখের জন্য। হ্যাঁ, আর রাতের ডিনারটা খুব আর্লি করার চেষ্টা করি, মানে একদম পছন্দ। রূপচর্চা বিষয়ক অনুষ্ঠান রূপকথা দেখবেন আগামীকাল বাংলাদেশ সময় রাত 9টা 2 মিনিটে, নিউ ইয়র্ক সময় সকাল 10টা 2 মিনিটে। ভাবি, ও কি এক্সট্রা কোথাও টিউশন নিচ্ছে? না, বাড়িতেই পড়ছে। ভাবি, ও এক্সট্রা কোথাও প্র্যাকটিস করছে? আমি শেখাচ্ছি। ভাবি, ও এক্সট্রা কি খাচ্ছে? বললাম তো, রেগুলার খাবার। হরলিক্স? হরলিক্সের রেগুলার খাবারে কেন আপনি দেন না? টেস্টি নিউট্রিয়েন্টস এবং নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিয়ে এলো হরলিক্স। এটি প্রমাণিত যে হরলিক্স বাচ্চাদের করে তোলে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। বাবা, কম্পিটিশনে জিতে গেছো, কিন্তু গরম তো হারিয়ে দিল। কনুর উপরিভাগ, বগল, হাঁটু আর আঙুলের ফাঁকে জমে ঘাম আর জীবাণু, যা থেকে হতে পারে অসুখ বিসুখ। এখন ডেটল কুল মেন্থলের শীতলতার সাথে, যা দেয় গরম থেকে আরাম, করে চনমনে আর কুল। ডেটল সুরক্ষা এখন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত। পানি ঠান্ডা বা গরম যাই হোক, দুধটা কিন্তু চট করে মিশে যেতে হবে। আর তাই দুধের আইটেম তৈরিতে বিশুদ্ধ দুধ থাকা চাই সবার আগে। টুডে মিল্ক পাউডার, আস্থা আর শুদ্ধতায় সেরা দুধ। টুডে মিল্ক পাউডার, আমার আস্থা, আমার বিশ্বাস। বাড়ি থেকে ওই পারের পথটা অনেক দূরের মনে হইতো এতদিন, এখন এখানে ব্রিজ হইতেছে একখান। দিন চালানোটা কত সহজ হয়ে গেল আমাকে লেগা। আর এই সবই হয়েছে ওই ইঞ্জিনিয়ার স্যারের হাতে। দিন বদলে উদ্দীপ্ত এমন সব পেশাজীবীদের জন্য বাংলা লিংক নিয়ে এলো পোস্টপেইড প্যাকেজ বাংলা লিংক ইন্সপায়ার। এতে আছে বিশেষ নাম্বার সিরিজ, 1 সেকেন্ড পালস, প্রতি মাসে ফ্রি টক টাইম, 7টি FNF, ইন্টারনেট সহ 24 ঘন্টা আকর্ষণীয় কল রেট। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক।
দর্শক, দেশের বাইরের খবরাখবর নিয়ে ছোট্ট একটা বিরতি শেষে ঠিক যেমনটি বলেছিলাম আমরা যাওয়ার আগে সেরকম করে আবারও চলে এলাম এবং দ্বিতীয় পর্যায়ে যিনি অতিথি হিসেবে থাকবেন আমাদের সঙ্গে তিনিও চলে এসেছেন। ডক্টর সৌমিত্র শেখর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, গবেষক, কলামিস্ট এবং টিভি ব্যক্তিত্ব। তার জীবনের গল্পগুলো শুরু হওয়ার আগে চলুন রাঙার সকালের নিয়ম অনুযায়ী অবশ্যই তাকে অনেক ভালোবাসা এবং আন্তরিকতা নিয়ে সুপ্রভাত জানাই। রাঙার সকালে সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো? সবাই খুব ভালো আছি। আরো ভালো আছি যে আমরা হয়তো আজ সামনে দেখতে পাচ্ছি কবিতার বই, কিছু কবিতা পাবো, সেজন্য আরো শুনতে ভালো লাগবে। এবং সকালটা আসলে কবিতা, গান এগুলো না হলে খুব মনে হয় যে খালি খালি, যার জন্য আরো বেশি ভালো লাগছে। স্যার, একটি প্রশ্ন চলেই আসে যে আমরা সাধারণত বলে থাকি যে উপস্থাপনা হলো একজন ঘোষক হলো যে যিনি দেখে পড়বেন সেটুকু একটি অনুষ্ঠানে, এটুকুই তার কাজ। কিন্তু একজন উপস্থাপক হলেন তার ব্যক্তিত্ব দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দর্শকদের টেনে নেওয়া, তার কথার সংযোজন থাকতে হবে, কথার অনেক মালা থাকতে হবে যেগুলো দিয়ে সে দর্শকদেরকে তার ভালোবাসা জানাবে, তার অনুষ্ঠানে তার দখলদারিত্ব প্রকাশের একটা জায়গা। তো সেই জায়গাটি ধরেও আপনি কাজ করছেন। সেই জায়গাটিতে যে এই নিজের অবস্থান, সে তার পেছনে লেখক, গবেষণা এগুলো কতটা সহায়তা করেছে? প্রথম প্রশ্নটা সেটাই। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর একটি কথা বলেছেন। আসলে উপস্থাপনার জন্যে প্রত্যুৎপন্নমতিত্ব খুব প্রয়োজন, তাৎক্ষণিক একটা বুদ্ধির প্রয়োজন। আর এখন উপস্থাপনা তো আরও একটু কঠিন হয়ে গেছে, কারণ টক ব্যাকে কথা বলতে থাকে, তারপর সামনে অতিথি থাকেন, অতিথি কি বলবেন তার উপর ভিত্তি করে আপনাকে তাৎক্ষণিকভাবে উপস্থাপন করতে হবে। পেছনে হয়তো প্রডিউসার বলে দিলেন যে আপনাকে এখন এই প্রশ্নটি করতে হবে, এবং সেখানে যদি টেলিফোন অন থাকে তাহলে সেই টেলিফোনের একটি ব্যাপার আছে। সব কিছু মিলে এই যে বহুমাত্রিকতা, এই বহুমাত্রিকতার মধ্যে আপনি বলেছেন যে ব্যক্তিত্ব, এটা খুব প্রয়োজন। সুন্দর করে কথা বলা তো খুবই দরকার। আর আমাদের ক্ষেত্রে এখন যেটা ঘটে গেছে যে সুন্দর করে কথা না বলে একটি আলাদা রকমের কথা ধারা শুরু হয়ে গেছে, যেটার বিপক্ষে আমরা দাঁড়িয়েছি এবং আমরা লিখছি। আপনি জানেন হয়তো আমার একটা অবস্থান আছে, বই লিখেছি, নানা জায়গায় বলেছি যে আমাদের ভাষার যে প্রমিতকরণ, এই প্রমিতকরণের বিরুদ্ধে বাইরে যাওয়া যাবে না। এটা আমাদের ভাষার যে রূপ, এই রূপটিকে রক্ষা করতে হবে। তো আপনি যেটা বলছিলেন যে টিভি উপস্থাপনা, হ্যাঁ, আমার যে হয়ে ওঠা, এই হয়ে ওঠার সূচনাতে আমি মঞ্চে উপস্থাপনার সঙ্গে যুক্ত ছিলাম। আমি এই প্রসঙ্গে খুব করে মনে করি আমার একেবারে জীবনের শুরুতে যে সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিলাম সেটা হচ্ছে পাতাবাহার খেলাঘর আসর। আমার এলাকায় সেই খেলাঘর আসর, সেখানে আমাকে দিয়ে যেটা করানো হতো, কবিতা আবৃত্তি করানো হতো। আমি তখন ছোট, খুব বেশি যে কিছু জানি তাও না, কিন্তু আগ্রহ ছিল, কবিতা পড়তাম। উপস্থাপনায় আমাদের সিনিয়র যারা ছিলেন তারা বলতেন যে তুমি উপস্থাপনা করো, সেই উপস্থাপনা সেইভাবেই কিন্তু আস্তে আস্তে এরপরে যখন ঢাকায় এলাম, কর্মক্ষেত্রে যুক্ত হলাম, তারপরে সেখান থেকে দেখলাম যে আমাকে কেউ না কেউ কখনো ডেকেছে টেলিভিশনে। তো টেলিভিশনে ডাকবার পরে বোধ করি তাদের কাছে মনে হয়েছে না, তাকে দিয়ে আরও একটু কিছু করানো দরকার। সে সূত্রেই আসলে জুড়ে যাওয়া এবং জুড়ে গিয়ে ভালো লাগা। আসলে একের পর এক এভাবে মানে ধাপে ধাপে মানুষের এগিয়ে আসে। আসলে যেটা হয়েছিল যে আজকে ভাবছিলাম আমাদের আলাপের শুরুতেই হয়তো আপনাকে অনুরোধ করবো যে একটি কবিতা পড়ে শোনাতে, কিন্তু প্রশ্নের উত্তরে আপনার কথাগুলো শুনে আসলেই মনে হচ্ছিল যেন সাজানো গোছানো একটি কবিতা শুনছি সত্যিকারের অর্থে। আমরা আবার আপনার কাছে আসছি, মনে হয় দর্শকদেরকে আমরা একটু আপনার সম্পর্কে নতুন করে আবারও জানিয়ে দিই। দর্শক, আমরা আগেই বলেছি যে ডক্টর সৌমিত্র শেখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আর তার পরিচয় তো বলেছি যে তিনি গবেষক, কলামিস্ট, টিভি ব্যক্তিত্ব। শিক্ষকতার পাশাপাশি তিনি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় শিক্ষা বিষয়ক নানা ইস্যু নিয়ে লেখালেখি করেন এবং অনুষ্ঠানগুলোতে কখনো উপস্থাপক আবার কখনো সমালোচক হিসেবে অংশগ্রহণ করে থাকেন। ডক্টর সৌমিত্র শেখর শিক্ষকতা এবং গবেষণায় তার অসামান্য অবদানের জন্য বিভিন্ন সময় পেয়েছেন অসংখ্য সম্মাননা, পদক এবং সংবর্ধনা। আর শিক্ষকতার গুণে তৈরি করেছেন অসংখ্য ছাত্র ভক্ত। আসলে এই রাঙা সকালে আজকে আমরা বসে তার কথা শুনে আমরাও তার ভক্ত হয়ে উঠছি। খুব চমৎকার করে গুছিয়ে অনেক সুন্দরভাবে বলেন। আমরা কবিতা একটা কবিতা শুনে তারপর আবার আপনার জীবনের গল্পে ফিরে আসি। দেখুন, কবিতা আসলে আমি নিজে লেখালেখি করতাম যখন, তারা কিছু বলিনি, লেখালেখি যখন করতাম শুরু করেছিলাম, কবিতার প্রতি একটা আগ্রহ ছিল, কিছুটা লিখেও ছিলাম। কিন্তু এরপরে কবিতা আমি আর নিজে লিখিনি, আমার নিজের কোনো কবিতা ওই অর্থে যেটা প্রকাশযোগ্য সেটা না। হয়তো লিখি, সেটা কোথাও প্রকাশ করা হয় না, সেটা আমার জন্যেই, শুধু আমার ভালো লাগার জন্যে। আমার নিজের লেখা একটি কবিতা আমি আপনাদের মাধ্যমে আজকে যারা প্রিয় দর্শক আছেন তাদের সামনে উপস্থাপন করছি। তুমি তোমাতে দ্রোহী,
কেন বারবার চেয়ে থাকি ওদিকে? আমার লজ্জা, সম্ভ্রম অথবা ঘৃণার আঁচড় সে তো তুমিই দিয়েছ বিসর্জন, ভেবেছ প্রতিমা। তুমি নাইবা হলে পাইথিয়া, আমার হৃদয় অ্যাপোলোতে শুধুই তুমি। সর্বাঙ্গে মেখেছ আকাশের রং, তবু অধর কপল করেছে বিদ্রোহ, লাল পতাকা জড়িয়েছে গায়ে। সিঁদুরে মেঘে চিবুক দিয়েছে ডুব, তুমি তো প্রশ্রয় দিয়েছ আমাকে, তাই তো ওরা হয়েছে দ্রোহী আমার সাহচর্যে। ইস, সে কি লজ্জা পেয়েছ তুমি? আমার সব নিজ হাতে বিসর্জন দিয়ে কেমন স্বার্থপর তুমি। লজ্জার বটবৃক্ষে আত্মগোপন করো মাঝে মাঝে, কেন বলো তো? আমাকে একদিন প্রমিথুস বলেছিলে, সে ভুল আজও শুধরাওনি। ওর চেয়ে যদি বলতে কখনো আদিম সম্মেলনে, এসো একটি মমি হব দুজনে, অথবা দ্রাঘিমার প্রতিটি বিন্দুতে ছড়িয়ে যাবে দুটি নাম, তোমার আর আমার। চমৎকার। আসলে ভাষার দখলদারিত্ব একটা বিরাট বিষয়, এবং আপনার লেখনীতে একজন মানুষ তার কিন্তু ভাষাকে, শব্দকে ব্যবহার করতে পারে, কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন নতুন কথা বলার ক্ষেত্রে যদি নিজের ভাষার দখলদারিত্ব না থাকে তাহলে কিন্তু একটি কথাই বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলতে হয়। স্যার, এই প্রসঙ্গে একটা জিনিস একটু জানতে ইচ্ছে করছে যে আপনারা কাজ করছেন ভাষার উপর আমাদের নানা ধরনের যে অন্যায় অত্যাচার রীতিমতো হচ্ছে তা নিয়ে কাজ করছেন, সেই জায়গাটাতে আমরা ফিরে আসবো, কিন্তু পারিবারিক একটা আবহ থাকে যেই জায়গাটা কিন্তু একটা শিশুর মধ্যে বেড়ে ওঠার ক্ষেত্রে একটা আবহ তৈরি করে যে কিভাবে সে তার ভাষাকে ব্যবহার করবে, কিভাবে তার মননশীলতাকে, তার জীবনকে সাজাবে, সেটা কিন্তু সে একটি পরিবার থেকেই শিখে আসে। তো আপনার পরিবারে কি এমন কেউ ছিলেন যিনি কিনা আপনাকে ভালোভাবে কথা বলতে অনুপ্রেরণা দিয়েছেন, কিছু শেখার ক্ষেত্রে অনুপ্রেরণা দিয়েছেন, বা শৈশবে এমন কাউকে পেয়েছেন মনে পড়ে? আসলে আপনি ঠিকই বলেছেন, একজন মানুষের গড়ে ওঠার জন্য তার পারিবারিক পরিবেশটা খুব প্রয়োজন। অবশ্যই। পাশাপাশি সেটা দরকার হচ্ছে যে তিনি যে সামাজিক পরিবেশে থাকেন, সেটা সমাজের যে জায়গাটা, এটা একটু বাইরে হলেও পরিবার যদি ঠিক একটি ছেলে বা একটি মেয়েকে ঠিক ওই সময়ে গড়ে তোলার ক্ষেত্রে কাজ করে, তাহলে তার আসলে হয়ে ওঠাটা যেটা আমরা বলি সেটা খুব সুন্দর হয়। আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল, আমার পিতা একজন শিক্ষক। আমার পিতা দেশকে ভালোবেসেই, আসলে আমাদের পরিবারের সবাই দেশের বাইরে চলে গেছে, দেশের বাইরে ভারত বা অন্য জায়গায় চলে গেছে, কিন্তু যেটা হয়েছে আমার বাবা দেশকে ভালোবেসেই রয়ে গেছেন দেশে, এবং তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। সেই বহু আগে তিনি গ্র্যাজুয়েট, তিনি উচ্চশিক্ষিত, আসলে শুধু গ্র্যাজুয়েট না, তিনি এমএড করেছেন, এমএ করেছেন, মানে একজন ওই সময় যতটুকু শিক্ষা গ্রহণ করা যায়, কিন্তু শিক্ষকতার সঙ্গে যুক্ত হয়ে গেলেন এবং তিনি লেখালেখির সঙ্গে যুক্ত হলেন। আমার বাবার লেখা প্রকাশিত, মুদ্রিত নাটক আছে, উপন্যাস আছে, তিনি কবিতাও লিখতেন। স্যার, একজন শিক্ষক বাবার ঘরে একজন সুশিক্ষিত সন্তান বেড়ে উঠবে, এটাই স্বাভাবিক। আমরা এই জায়গাটা আবারও ফিরে আসতে চাই একটা ছোট্ট বিরতির পর। দর্শক, চলে যাচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর আবারও ফিরে আসবো অতিথিকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন। গরমে খেলাধুলা মানেই ঘাম, আর ঘামের সাথে সাথে জীবাণু। ঘামের জীবাণুর জন্য তাই ডেটল প্রতিদিন, কারণ ডেটল গোসলই দেয় জীবাণু থেকে কার্যকর সুরক্ষা। এখন ডেটল 125 গ্রাম সাবানে 6 টাকা ছাড়, জলদি কিনুন। ডেটল, বি 100% শিওর। খাবার রেডি। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। এই কোথায় হারালে? মায়ের হাতে পাকা রান্নার স্বাদ, গুঁড়া মশলা মিল্লাত। বিল্লাত ফুড এন্ড বেভারেজ লিমিটেড, ঢাকা। মা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। বাবা, সিট বেল্ট। বুঝলাম মিস্টার ফারহান, কিন্তু আমারটাও তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। বাবা, সাবধানে চালাও। গাড়ি চালানোর সময় মোবাইলে কথা না বললে হয় না? জরুরি কথা বলছি মা। না না, কালকে আপনাকে শিপমেন্ট দিতে হবে, কালকেই। আমাদের জীবনের থেকেও কি জরুরি বাবা? গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলবেন না। অ্যারাইভ অ্যালাইভ। এখন যত কথা তত লাভ। প্রতিদিন সর্বোচ্চ 1000 বাংলালিংক ব্যবহারকারী গ্রাহক পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন প্রথম 5 জন পাবেন স্যামসাং চ্যাম্প হ্যান্ডসেট। মাস শেষে রয়েছে গ্র্যান্ড প্রাইজ স্যামসাং গ্যালাক্সি S2। আরজি লিখে 8678 নম্বরে SMS করুন।
দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। গরম হাওয়ার প্রথম ঝলকে বদলে গেল মরশুম পলকে, ঘামাচি না যে হাল করলো, এলো মরশুম ঠান্ডা ঠান্ডা ডার্মি কুলের, ঠান্ডা ঠান্ডা ডার্মি কুলের। খনিকালয় 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 খনিকালয়। ধারাবাহিক নাটক খনিকালয় দেখবেন আজ বাংলাদেশ সময় রাত 8:30 নিউ ইয়র্ক সময় সকাল 9:30। রেডিও পাটনা, রেডিও টুডে 89.6 FM। এটা 200, এটা 160 কেন? ও মাই গড। ভ্রমণ ও রান্না বিষয়ক অনুষ্ঠান রাঁধুনির রান্না ঘরে বাইরে দেখবেন আজ বাংলাদেশ সময় রাত 9:02 নিউ ইয়র্ক সময় সকাল 10:02। এসে গেল ট্যাং, মজাদার স্বাদ, ভিটামিন এ, সি আর আয়রনের সাথে, যা আপনার বাচ্চাদের মধ্যে জাগায় নতুন প্রাণ শক্তি। If you can drive in LA, you can drive anywhere. Just stop and go. It's super hot. It's torture on your engine. That's not tough. Driving over seriously rough terrain, now that's performance. Nothing is harder on an engine than off-roading. That's not real driving. Yes, it is. There's one thing they actually agree on, Mobil 1. No matter how tough the conditions, Mobil 1 is formulated to keep engines performing like new, even after 200,000 kilometers. Many drivers, one oil, Mobil 1. NJL Bangladesh Limited. ভিট হেয়ার রিমুভাল ক্রিম ডাবল ময়শ্চারাইজারের সাথে স্বাভাবিক, শুষ্ক ও সেনসিটিভ স্কিনের জন্য, যা দেয় স্মুথ ও গ্লোয়িং স্কিন মাত্র 3 মিনিটে। তাই রেজারকে গুড বাই। ভিট, সৌন্দর্যের অনুভূতি। গরম লাগলো চিন্তা ঘামাচির জ্বালা, ভাই কেমনে বাঁচা যায়? ও ভাই ঘরে যদি থাকে সবার মিল্লাত ঘামাচি পাউডার, করলে সবাই ব্যবহার, রইবে না ঘামাচি আর। মিল্লাত ঘামাচি পাউডার। প্রস্তুতকারক মিল্লাত কেমিক্যাল কোম্পানি লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। ভাবি, ও কি এক্সট্রা কোথাও টিউশন নিচ্ছে? না, বাড়িতেই পড়ছে। ভাবি, ও এক্সট্রা কোথাও প্র্যাকটিস করছে? আমি শেখাচ্ছি। ভাবি, ও এক্সট্রা কি খাচ্ছে? বললাম তো, রেগুলার খাবার। হরলিক্স? হরলিক্সের রেগুলার খাবারে কেন আপনি দেন না? টেস্টি নিউট্রিয়েন্টস এবং নিউট্রি অ্যাবজর্ব সায়েন্স নিয়ে এলো হরলিক্স। এটি প্রমাণিত যে হরলিক্স বাচ্চাদের করে তোলে আরো লম্বা, আরো শক্তিশালী, আরো বুদ্ধিমান। বেড়ে ওঠার ডোজ রোজ রোজ। ডক্টর সৌমিত্র শেখরকে নিয়ে আমরা আবারও চলে এলাম আমাদের রাঙা সকালে, বিরতির পর আবারও স্বাগত। এবং আমরা সেই প্রসঙ্গেই ছিলাম যখন তার বাবার কথা হচ্ছিল, সেই বাবার কথা বলছিলেন তিনি যে পিতার সুযোগ্য সন্তান। আমরা একটি তথ্য মনে হয় এখনই দর্শকদের সাথে একটু ভাগাভাগি করতে পারি, যেটি আসলে অনেকেই জানেন বা অনেকেই জানেন না, যে আপনার পিতা কিন্তু পরবর্তীতে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন শিক্ষকতার জন্য। তো আমরা এই জন্য বলছিলাম যে পিতার সুযোগ্য সন্তান। বাবা সম্পর্কে আর একটু ছোট্ট করে যদি। হ্যাঁ, আমি সেটাই বলি যে আমার হয়ে ওঠা যদি কিছু হয়ে থাকে সেটা আসলে বাবার জন্যই হয়েছে। আমি বাবাকেই দেখেছি যে কি করে সাহিত্য সংস্কৃতির সঙ্গে থেকে একই সঙ্গে পরিবারের প্রতি দায়বদ্ধতা যেটা আছে সেটা পালন করা। আসলে মধ্যবিত্ত মানুষ তো, আমাদের নানা রকমের পিছুটান থাকে, নানা রকমের খামতি থাকে, সেগুলোকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াটা, এই জায়গাটা কিন্তু একটা মানুষের হয়ে ওঠা, যদি বলি আমরা, হয়ে ওঠার জন্য খুব প্রয়োজন। আজকে যারা নিজেরা নিজেদেরকে তৈরি করতে চান, আমি এই কথাটা অন্তত আপনার মাধ্যমে বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে পিছু টানগুলো আছে, পিছু টানগুলো যতটা পারা যায় সেগুলোকে একটু এড়িয়ে গিয়ে অন্যদের প্রতি দায়বদ্ধতা যতটুকু আছে সেই দায়বদ্ধতা ততটুকু পালন করে এগিয়ে যেতে হবে। নিজের জায়গাতে সংকল্পটা রাখতে হবে। আমার বাবার কাছে আমি এটাই শিখেছি। সংকল্প, জেদ। আচ্ছা, এই জেদটা কি কিছুটা মানুষের ভেতরেও থাকে? যেমন মনে আজকে আমরা আমাদের প্রথম যে অতিথি ছিলেন আমরুল ইসলাম বুলবুল, তার সঙ্গে কিন্তু বলছিলাম যে বাংলাদেশের মানুষের দৃঢ় আত্মপ্রত্যয়টা কিন্তু আমাদের একটা বিশাল শক্তি। তো আমাদের ভিতরে ওই জেদের যে জায়গাটুকু, মানে এটা ছোটবেলায় আপনার মধ্যে কতটুকু ছিল? আমি তো খুব জেদি ছিলাম আসলে, এখনো জেদি। এবং এর জন্য আমার মনে হয় সুবিধে এবং অসুবিধে দুটোই হয়। কখনো অসুবিধে হয়, পারিবারিক জীবনে অসুবিধে হয়, আবার
কখনো সুবিধা হয় যে আমি যেটা চাই আসলে সেটা শেষ পর্যন্ত করতে পারি। এই জেদটা খুব প্রয়োজন। আমার ছোটবেলায় কিছু জেদের ঘটনা আছে। আমার মা যদি আমার অনুষ্ঠান শোনেন বা দেখেন, তার কাছে মনে হবে আমি খুব জেদ করতাম, এমন কিছু ঘটনা ঘটিয়েছি এখন ভাবি যে না ঘটালেও পারতাম, কিন্তু ওই সময় ঘটিয়ে ফেলেছে। সেইগুলো আমি, যেমন মা গাছ লাগাতেন, এত বড় গাছ তিনি লাগিয়েছেন, মার সঙ্গে জেদ করে আমি কখন গাছের গোড়া কেটে দিয়েছি। হঠাৎ দেখা গেল পরদিন সকালবেলায় গাছ ঝিমিয়ে গেছে। মা সারা গাছ খুঁজে পাচ্ছেন না, হয়তো লাউ গাছ, হয়তো পুঁই গাছ খুঁজে পাচ্ছেন না। তারপরে খুঁজে দেখেন যে আসলে গোড়া কাটা। এত বড় গাছটা মা এত দিনে গড়ে তুলেছেন, তৈরি করেছেন, সন্তানের মতো বড় করেছেন, সেই গাছটি আমি কেটে ফেললাম। এটা একটা উদাহরণ দিলাম আর কি, ছোটবেলার একটা খুব জেদের জায়গা। এখনো ভেতরে আমার কাজ করে যে আমি যেটা চাই আসলে সেটা আমি করব। কিন্তু আপনি বলছিলেন জেদ করেছেন এবং এখনো আপনার মনে হয় যে অনুশোচনার জায়গায় আপনি থেকে চিন্তা করছেন এত বড় গাছ আমি কেটে ফেললাম। আসলে আমরা জেদ করি, আমরা অনেক ভুল করি, কিন্তু অনুশোচনা কিন্তু সেই জেদকে, ভুলকে কিন্তু একদম বিলীন করে দেয়। আমাদের মধ্যে যদি অনুশোচনা থাকে, অনুশোচনা বোধটা কিন্তু বিরাট বিষয়। স্যার, এবার আমরা একটু ফিরে আসতে চাই আপনার কাজের জায়গায়, যে আপনি সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা যাকে বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আপনি রয়েছেন। তো অনেক ছাত্রছাত্রীদেরকে দেখছেন, বাংলা ভাষার প্রতি তাদের আন্তরিকতা এবং ভালোবাসা কতটুকু? একটা খুব কঠিন প্রশ্ন করেছেন আপনি এই সকালবেলায়। বাংলায় যারা পড়তে আসে তারা আসলে বাংলাকে ভালোবেসে পড়তে আসে, এ কথা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারছি না আজকে। এটার কারণটি হলো যে আজকে যে বাজার অর্থনীতি মানুষকে আসলে অর্থ বা চাকরির দিকে নিয়ে যাচ্ছে। তারপরেও যারা পড়তে আসে, সেই পড়তে আসার সুযোগটা কমে গেছে যারা বাংলাকে ভালোবাসে। আমি দু একবার আমাদের অ্যাডমিশন টেস্টের যে কমিটি আছে, সেই কমিটিতে একটু অল্প কিছুক্ষণের জন্য বা একদিন দুদিনের জন্য কাজ করবার সুযোগ পেয়েছিলাম। সেখানে দেখেছি যারা বাংলা পড়তে চায় তারা পড়তে পারছে না, অর্থাৎ হয়তো ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, পড়তে পারছে না। কিন্তু কারা বাংলায় পড়লো? যারা হয়তো বাংলা ভালোই বাসে না, বাংলা পড়তে চায়নি, তারা বাংলাতে পেয়ে গেল, ভাবলো যে বাংলার বাজার ভালো, অন্তত চাকরির বাজারটা অন্য কিছু বিষয়ের থেকে ভালো। সেদিক থেকে এই যে ভালো জায়গাটা, এই জায়গাটা কিন্তু ওরা মনে করে সেই চাকরিটা জন্য চিন্তা করছে। কিন্তু শেষ পর্যন্ত বাংলার জন্য যে প্রাণ দেয়া, বাংলার জন্য যে ভালোবাসা, ওইটি তারা কিন্তু দেখাচ্ছে না। যে কারণে বাংলা ভাষার উচ্চারণ, বাংলা ভাষার বাক্য গঠন, বাংলা ভাষার জন্য যে এই যে এত আত্মত্যাগ, আমাদের দেশ গড়ে উঠেছে আসলে আমাদের বাংলা ভাষার জন্য, সেইটি দেখা গেছে যে একটু ম্লান হয়ে গেছে। এবং স্যার, আমি আপনি প্রসঙ্গ ক্ষেত্রেই আমি জুড়ে দিতে চাই যে আপনি বলছিলেন যে বাংলাকে যারা ভালোবাসে তারা বাংলা পড়তে পারছেন, আবার যারা বাংলাকে ভালোবাসে না তাদেরকে বাংলা পড়তে হচ্ছে। তা আমি কিন্তু প্রথম দলের একজন, বাংলাকে ভালোবাসতাম কিন্তু বাংলা পড়তে পারিনি। বিশেষ কারণগুলো হলো যে নানা ধরনের ভর্তি পরীক্ষাগুলোতে দেখা যায় যে শব্দ, যেগুলো আপনারা বিষয় নির্বাচনের ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অথবা বিশ্ববিদ্যালয়গুলোর কিছু ভূমিকা রয়েছে, যেগুলো আমি জানি না একজন শিক্ষার্থীর জন্য ভবিষ্যতে তার প্রফেশনকে নিয়ে যাওয়ার বা তার ভালোবাসাকে দাঁড় করিয়ে দেবার একটি জায়গা তৈরি করে দিতে পারছে কিনা। কিন্তু আমরা মনে করি যে এই জায়গাটিকে অবাধ করে দেওয়া প্রয়োজন। যার যে পড়তে ভালো লাগবে যে সাবজেক্টটি, তার জন্য সেই সাবজেক্টটি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের এখানে সেই সহযোগিতা বা তার পছন্দ করার সুযোগটা দেওয়া উচিত। তুমি মনে করবে যে কালকেও কিন্তু আমাদের অতিথি এসেছিলেন ডক্টর আহমেদ কামাল ইতিহাসে, এবং উনি তাই বলছিলেন যে ইতিহাস এরকম একটা চমৎকার আকর্ষণীয় একটি বিষয়। হ্যাঁ, ইতিহাস পড়েন তিনি, খুব আগ্রহ নিয়েই পড়েন, কিন্তু উনিও বলছিলেন যে তার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু ঠিক আগ্রহ নিয়ে পড়তে আসছে, তারা ওই সাবজেক্টটি পেয়েছে ভর্তি হতে গিয়ে, এবং ওই সাবজেক্টটি পেয়ে এখন আর কিছু যেহেতু পড়ার নেই পড়তে চলে এসেছে। তো এটা আসলে বোধহয় কোনো না, আমাদের বাংলার ক্ষেত্রে কি হয়, বাংলা তো ধরুন সবগুলো স্কুলে পাঠ্য আছে, তাই তো? এবং একটি স্কুলে একাধিক বাংলা শিক্ষক লাগে, প্রত্যেকটি কলেজে পাঠ্য, প্রত্যেকটি মাদ্রাসায় পাঠ্য, অর্থাৎ চাকরির কিন্তু একটা বড় ক্ষেত্র আছে। অর্থাৎ কিছুই না পারলে অন্ততপক্ষে শিক্ষকতায় পারবে। এইটি বিবেচনা করে বাংলা পাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ওই ছেলে বা মেয়েটি বাংলা নিয়ে নিচ্ছে, কিন্তু বাংলার প্রতি সে কখনোই মমত্ববোধ করেনি, কখনোই ভাবেনি যে আমি বাংলায়ও যদি চান্স পাই বাংলা পড়ব। এই কথাটা কিন্তু এমন অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা শুধু বাংলাই পড়তে চেয়েছিল, বিশেষ কারণে পেল না। তো স্যার, সেই জায়গাটি কেন এবং এই জায়গাটিকে উন্মুক্ত করতে পারেন কিনা, এই প্রসঙ্গে আমরা একটু ফিরে আসতে চাই। খেলার খবরটা জেনে আসি। দর্শক, চলে যাচ্ছে নিউজ স্টুডিওতে খেলার খবর নিতে। খেলার খবর নিয়ে অপেক্ষা করছে নাদিয়া। ফিরে এলাম খেলাধুলার খবরে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে এশিয়া কাপে খারাপ সময় পার করা শ্রীলঙ্কা।
বাংলাদেশ সময় সকাল 10:30টায় শুরু হবে ম্যাচটি। গল টেস্টে 75 রানের জয় দিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে রয়েছে লঙ্কানরা। সিরিজ বাঁচাতে তাই জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের। আর যদি ড্র হয় কিংবা শ্রীলঙ্কা জেতে তাহলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে ইংল্যান্ড। 1 নম্বরে উঠে যাবে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে এই ম্যাচ খেলছেন না স্টুয়ার্ট ব্রড। একাদশে ঢুকবেন টিম ব্রেসনান বা স্টিভেন ফিনের যে কোনো একজন। অন্যদিকে জয় দিয়ে টেস্ট অঙ্গনে 30 বছর উদযাপন করার সুযোগ থাকছে শ্রীলঙ্কার সামনে। চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলা ম্যাথুস। গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে রহমতগঞ্জ আরামবাগ ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। এদিকে সোমবার থেকে রাজধানীতে শুরু হয়েছে 20তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। দেশের খেলাধুলার এরকম আরও কয়েকটি খবর নিয়ে আফসানা কান্তার রিপোর্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার 28 মিনিটে সোহেলের গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ, কিন্তু প্রথমার্ধে ম্যাচটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখলো, দ্বিতীয়ার্ধে চাপে পড়ে তারা। আর 58 মিনিটে কিংসলের গোলে খেলায় ফেরে আরামবাগ। শেষ পর্যন্ত আর গোল না হয় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। এই ড্রয়ে সমান 7 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে নেমে গেছে রহমতগঞ্জ। এদিকে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের তত্ত্বাবধানে শুরু হয়েছে পোলার আইসক্রিম 20তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট। ছেলে ও মেয়েদের বিভাগে রাজধানীর মোট 25টি স্কুল অংশ নিচ্ছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনী খেলায় স্কলাস্টিকা 15-1 গোলে উড়িয়ে দিয়েছে ধানমন্ডি কামরুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয়কে। উডেন ফ্লোরে ওয়ালটন জাতীয় বাসাব শিশু কিশোর প্রতিযোগিতায় অংশ নিয়েছে 150 জন প্রতিযোগী। 3 দিনের প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরবি গ্রুপ ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার। আফসানা কান্তা, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আগামী 6 এপ্রিল কক্সবাজার সমুদ্র সৈকতে শুরু হচ্ছে বিচ ফুটবল টুর্নামেন্ট। দেশের সাবেক ফুটবলাররা 6টি দলে ভাগ হয়ে লড়বে শিরোপার জন্য। সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও চ্যানেল আই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিচ ফুটবলকে জনপ্রিয় করে তুলতেই এই আয়োজন। 2 দিনের এই টুর্নামেন্টে আবাহনী, মেহমাডান ব্রাদার্স, মুক্তিযোদ্ধা ও বিজিএমসি মাস্টার্স সহ কক্সবাজার বিচ ফুটবল ক্লাব অংশ নেবে। অ্যান্ডি মারেকে হারিয়ে মিয়ামি ওপেন টেনিসের শিরোপা জিতেছেন নোভাক জোকোভিচ। এদিকে হোম ম্যাচ আয়োজনের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে ফিফার কাছে আবেদন করেছে ইরাক। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের টুকরো খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। এবছরের ফেব্রুয়ারিতে দুবাই ওপেন টেনিসের সেমিফাইনালে ব্রিটেনের অ্যান্ডি মারে দারুণ এক জয় তুলে নিয়েছিলেন নোভাক জোকোভিচের বিপক্ষে। অপরদিকে সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান ওয়েলস ওপেন টেনিসেও শিরোপাহীন ছিলেন জোকোভিচ, কিন্তু এবার আর শিরোপা হাত ফসকে যেতে দেননি এই সার্বিয়ান। মিয়ামি ওপেন টেনিসের 3য় রাউন্ডে ওয়াকওভার পেয়েছিলেন মারে। রাফায়েল নাদালের ইনজুরির কারণে সেমিফাইনালে ওয়াকওভার পান তিনি। এ কারণেই হয়তো মারের র্যাকেটটি সেভাবে চলেনি। প্রথম সেটে অনায়াসে 6-1 গেমে জেতেন জোকোভিচ। দ্বিতীয় সেটে ফিরে আসার চেষ্টা চালান মারে। এক পর্যায়ে 6-5 গেমে এগিয়েও ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জোকোভিচের কৌশলের কাছে হার মানেন এই ব্রিটিশ তারকা। 7-6 গেমে সেট জেতেন বর্তমান নাম্বার 1। গেল সপ্তাহে ইউএস পিজিএ ট্যুর জিতে 2.5 বছরের শিরোপা খরা কাটান টাইগার উডস। এবার তার সামনে সুযোগ এসেছে মেজর টুর্নামেন্টে 4 বছরের শিরোপা খরা দূর করার। মাস্টার্স টুর্নামেন্ট খেলতে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অগাস্টা ন্যাশনাল গলফ কোর্সে নামবেন 14টি মেজর শিরোপার মালিক টাইগার উডস। ইরাকি ফুটবল ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে ফিফার কাছে আবেদন করেছে ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন। গত বছরের 2রা সেপ্টেম্বর কুর্দি অধ্যুষিত আরবিলে জর্ডানের বিপক্ষে সর্বশেষ হোম ম্যাচ খেলে ইরাক। ওই ম্যাচে নানা রকমের